মাধ্যমিক তৃতীয় সেমিস্টার স্টুডেন্টস রয়েছে এবং যাদের ভূগোল বিষয়টা রয়েছে পরীক্ষা, আর কিছুদিন পরেই তোমাদের কিন্তু পরীক্ষা। আর এই পরীক্ষার জন্য আমি তোমাদের এই জনবসতি থেকে যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলো ক্লিয়ার করব এবং শেষে গিয়ে তোমাদের এই টপিক থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং কী কী ধরনের তোমাদের যে টেস্ট পেপারে আছে সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে কিন্তু করতে দেবো। ফার্স্ট আমি তোমাদেরকে প্রত্যেকটা বিষয় ধরে ধরে বুঝিয়ে দেবো, তারপরে এখান থেকে কীভাবে প্রশ্ন আসবে সেটা কোশ্চেন দিয়ে তুমি নিজেই যাতে উত্তর করতে সেই প্রিপারেশনটা আমি তোমাকে এই ভিডিওর মাধ্যমে করে দেবো। তাই ভিডিওটা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে, কারণ এই ভিডিওতে তুমি প্রথমে বিষয়টা কনসেপ্ট ক্লিয়ার করতে শিখবে, দ্বিতীয়ত শেষে গিয়ে তুমি সেই কোশ্চেনগুলোর অ্যান্সার নিজে থেকে করতে পারবে। এই যে তোমাদেরকে আমি করতে দেব ভিডিওর শেষে গিয়ে, তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না, কারণ আমি তোমাকে শেখাবো যে কীভাবে তুমি এই কনসেপ্টগুলো বুঝে নিজেই অ্যান্সার করে দিতে আসতে পারো, ঠিক আছে, অ্যান্সার করতে পারো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এবিটিএ টেস্ট পেপার রয়েছে, শুধুমাত্র এই এবিটিএ টেস্ট পেপার নয়, বহু টেস্ট পেপার থেকে আমি এই জনবসতি চ্যাপ্টার থেকে কোশ্চেন কিন্তু সলভ করেছি এবং যে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের এইচএস থার্ড সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে করাবো, ঠিক আছে। তো চলো ফার্স্ট আমরা আজকে যেহেতু জনবসতি চ্যাপ্টার নিয়ে পড়বো সেটার জন্য আমি লিখে নিয়েছি জনবসতি এবং এমসিকিউ থার্ড সেমিস্টারের জন্য ইম্পর্টেন্ট। প্রথমে বুঝতে হবে জনবসতি মানে কি, প্রথমে কথাটার মানে বুঝতে হবে জন মানে কি, জন মানে মানুষ, বসতি মানে কি বাস করা, অর্থাৎ মানুষ যেখানে বাস করে সেটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি জনবসতি। এবার কোথাও দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায়, তুমি যদি ধরো প্রত্যেকটা জায়গায় তোমাদের আশেপাশে বা তুমি যে গ্রামে তুমি যে অঞ্চলে বাস করো দেখবে প্রত্যেকটা জায়গায় কি তোমাদের বসতি নির্মাণ হয় না, কোথাও কোথাও কোনো জমি ফাঁকা থাকে, তাই তো। প্রত্যেকটা জায়গায় একেবারে শহরের মতো করে আর বাড়ি তৈরি হয় না, একটা জায়গা ফাঁকা থাকলো তারপরে আরেকটা বাড়ি বা কয়েকটা 3-4টা বাড়ির একসাথে রয়েছে, তারপরে কিছুক্ষণ দূরে গিয়ে আরেকটা বাড়ি, মাঝখানে জায়গাটা ফাঁকা, এরকম, তাই তো। তো কোথাও কোথাও কি আছে বসতি রয়েছে, আবার কোথাও কোথাও স্থায়ী বসতি নেই, কোনো জায়গাটা এমনি খালি পড়ে আছে, ঠিক আছে। তো সেখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো দেখো। প্রথমেই আমরা বললাম কি, যেখানে ধরো গ্রাম আছে, এখানে একটা বাড়ি আছে, ধরলাম এখানে একটা বাড়ি আছে, আবার ধরলাম এখানে একটা বাড়ি আছে, ঠিক আছে, প্রত্যেকটা দেখো এখানে একটা বাড়ি আছে, কিন্তু এই যে অঞ্চলটা এখানে গাছ আছে, সুন্দর গাছ আছে, ঠিক আছে, কিন্তু এখানে কোনো রকম বাড়ি টাড়ি নেই, ঠিক আছে। তো যেখানে বসতি গড়ে উঠেছে, যেখানে কি স্থায়ী বসতি, এখানে কি অস্থায়ী বসতি, এখানে কেউ বাস করছে না, তাই কি এটা অস্থায়ী বসতি এবং এটা কি স্থায়ী বসতি। তো এই যে আমরা যে ভূগোলে এই যে বসতি নিয়ে মানে মানুষ কোথায় বসবাস করছে এই বিষয়টা নিয়ে যে ভূগোলের যে একটা শাখা রয়েছে সেই ভূগোলে আলোচনা করা হয়, সেটাকে মেনলি বসতি ভূগোল বলা হয়। মানে এই জনবসতি নিয়ে ভূগোলের যে শাখায় আলোচনা করা হয় তাকে বসতি ভূগোল বলা হয়। এবার বসতি ভূগোল আমরা জানি যে মানুষ কোথাও বাস করে স্থায়ীভাবে অথবা কোথাও বাস করছে না, বিভিন্ন কারণে হতে পারে, বা সেই জায়গাটা একটু নিচু হতে পারে, এই জন্য মানুষ সেখানে বাস করছে না, ঠিক আছে। তো বিভিন্ন কারণে মানুষ এক স্থানে বাস করছে, কোনো স্থানে বাস করছে না। তো যেখানে এখানে একটা স্থায়ী ধরনের স্থায়ী বসতি গড়ে ওঠে, এখানে স্থায়ী বসতি, তাই তো, এখানে স্থায়ী বসতি, আর এখানে কি অস্থায়ী বসতি, অস্থায়ী বসতি। এবার দেখো কোথাও কি হয়েছে, স্থায়ী বসতি গড়ে উঠেছে, আবার কোথাও অস্থায়ী বসতি গড়ে উঠেছে। এবার স্থায়ী বসতি মানে যেখানকার মানুষগুলো স্থায়ীভাবে সেখানে জীবনযাপন করছে, সেখানেই তারা খাবার খাচ্ছে, বসে কৃষিকাজ করছে আশেপাশের অঞ্চলে, তো সেটা হচ্ছে স্থায়ী বসতি। আবার কোথাও একটা জায়গা, একটা অঞ্চল, একটা জায়গা এমনি পড়ে আছে, সেখানে কোনো মানুষ সেখানে ঘরও বাঁধেনি, সেখানে কেউ থাকছেও না, তো সেটা কি একটা অস্থায়ী বসতি, তাই তো, কেউ সেখানে বাস করছে না, অস্থায়ী মানে সেখানে কেউ বাস করছে না। তো যেটা হচ্ছে স্থায়ী বসতি মানে এই যে যেখানে স্থায়ী বসতি গড়ে ওঠে সেটাকে বলা হচ্ছে একুমেন, কি একুমেন, এবং যেখানে অস্থায়ী বসতি গড়ে উঠেছে সেটাকে বলা হচ্ছে নন একুমেন, ঠিক আছে। তাহলে যে কোনো অঞ্চলে যদি স্থায়ী বসতি গড়ে ওঠে তাহলে সেই অঞ্চলকে বলা হয় একুমেন, এবং যেখানে কোনো রকম গ্রাম ট্রাম নেই, কোনো রকম বাড়িঘর নেই, অস্থায়ী বসতি গড়ে উঠেছে সেটাকে বলা হচ্ছে নন একুমেন। এই দুটো জিনিস মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, প্রত্যেকটা কোশ্চেন তোমরা কিন্তু লিখে নেবে। একুমেন,
হচ্ছে যে ইকোমেন এবং নন ইকোমেন। তাহলে প্রশ্ন আসতেই পারে যে স্থায়ী বসতিযুক্ত অঞ্চলকে কি বলা হয়, কি দেবে, ইকোমেন। অনেকগুলো অপশন দিল, তার মধ্যে রাইট অ্যান্সার ইকোমেন। কারণ যেখানে মানুষগুলো রয়েছে, স্থায়ীভাবে বসবাস করছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, পড়ছে, লিখছে, সেটা কি স্থায়ী বসতি, সেটাকে বলছে ইকোমেন। এবং অস্থায়ী বসতি গড়ে উঠলে সেটাকে কি বলে, নন ইকোমেন। মানে নন মানে না, সেখানে বসবাস করছে না, নন ইকোমেন। ওকে, এটা ক্লিয়ার কিনা অবশ্যই কমেন্টে জানাবে। সময় দেখতে পাই যে এই যে ছোট্ট ছোট্ট গ্রামগুলো নিয়ে অনেক একটা ছোট্ট ছোট্ট গ্রাম নিয়ে একটা ধরো অঞ্চল গড়ে উঠেছে, ছোট্ট ছোট্ট অনেকগুলো গ্রাম। এটা যদি কোনো একটা জায়গা হয়, তো এখানের মধ্যে এই যে ছোট্ট ছোট্ট তোমরা দেখছো বাড়ি ঘরগুলো, এই ছোট্ট ছোট্ট গ্রামগুলো নিয়ে একটা বিচ্ছিন্নভাবে, দেখো বিক্ষিপ্তভাবে একটা ছোট্ট ছোট্ট গ্রাম, কিন্তু এখানেও একটা ঘর রয়েছে, এখানেও একটা ঘর রয়েছে, এখানেও ঘর, এখানেও এখানেও এখানেও, প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা গ্রামে দুটো তিনটে করে ঘর রয়েছে, এগুলো ধরো গ্রাম, ছোট্ট ছোট গ্রাম। তো অনেকগুলো গ্রাম নিয়ে যখন কোনো একটা ক্ষুদ্র বসতি বা বিক্ষিপ্তভাবে বসতি গড়ে ওঠে, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হচ্ছে হ্যামলেট বসতি। তার আগে বুঝতে হবে যে হ্যামলেট বসতি মানেই সেখানে কোনো মানুষ ধরো অস্পৃশ্য, আমরা যেটাকে বলি যে বর্ণ বৈষম্যের শিকার, তাই তো, অস্পৃশ্য মানুষ মানে অন্য কোনো জাতের মানুষ বা অন্য কোনো ধর্মের মানুষ, সেই রকম অস্পৃশ্য জাতি বলতে পারি আমরা, অস্পৃশ্য জাতি। ধরো আমরা, মানে এটা অতটা আমার ক্লিয়ার করে বলা উচিত নয়, আর এটা মেনলি আমাদের এটা রয়ে গিয়েছে সেই প্রাচীনকাল থেকে বর্তমান কাল পর্যন্ত, এটা বর্ণ ব্যবস্থা মানুষের এরকম কিছু একটা রয়েছে, ঠিক আছে। তো সেদিকে আমি যাচ্ছি না, মেইন যেটা টপিক সেটা বুঝতে হবে তোমাদের। তো ফার্স্ট হচ্ছে অস্পৃশ্য। এই যে হ্যামলেট বসতির বৈশিষ্ট্যই হচ্ছে সেটা কি হতে হবে না, অস্পৃশ্য হতে পারে এবং বিক্ষিপ্ত। দেখো প্রত্যেকটা বাড়ি বিক্ষিপ্তভাবে বসবাস করছে, তো বিক্ষিপ্তভাবে। এছাড়া যদি বলি ক্ষুদ্র গ্রাম, অনেকগুলো ছোট ছোট ক্ষুদ্র গ্রাম নিয়ে গঠিত যে বসতি, দেখো এখানেও কিন্তু একটা অঞ্চলে বসতি গড়ে উঠছে। তো কোনো একটা অঞ্চলে যখন ছোট্ট ছোট গ্রাম নিয়ে বসতি গড়ে ওঠে, অথবা বিক্ষিপ্তভাবে বসতি গড়ে ওঠে, অথবা অস্পৃশ্যতার কারণে বিক্ষিপ্তভাবে বসতি গড়ে উঠছে, তাই তো, এরা অন্য ধর্মের মানুষ, এরা অন্য ধর্মের মানুষ, তাই বিক্ষিপ্তভাবে যখন একটা বসতি, কোনো একটা অঞ্চলে বসতি গড়ে ওঠে, সেটাকে বলা হচ্ছে হ্যামলেট বসতি, ঠিক আছে। এই হ্যামলেট কথাটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই কিন্তু মনে রাখবে। তাহলে যদি বলা হয় যে ক্ষুদ্র অথবা ক্ষুদ্র বিক্ষিপ্তভাবে অথবা ছোট্ট ছোট্ট বা ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাম নিয়ে গড়ে ওঠা বসতিকে কি বলে, সেটা হচ্ছে হ্যামলেট বসতি বলে। এই যে শুধু এটা হচ্ছে অস্পৃশ্য, ধরো এ দিয়ে অস্পৃশ্য, তারপরে ধরো বিক্ষিপ্ত, বি দিয়ে বিক্ষিপ্ত হতে পারে, বিক্ষিপ্তভাবে। আবার ক্ষুদ্র, কেজ দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাম, ক্ষুদ্র 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 গ্রাম নিয়ে, তো এটা অস্পৃশ্য, বি দিয়ে বিক্ষিপ্ত, কে দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাম। তো অস্পৃশ্য অথবা কি অস্পৃশ্য বা হচ্ছে বিক্ষিপ্ত মানে বিচ্ছিন্নভাবে, এখানে একটা, ওখানে একটা, সেখানে একটা, এখানে একটা, এইভাবে গড়ে ওঠা। এছাড়া কি ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো, যে ছোট্ট ছোট্ট অনেকগুলো গ্রাম নিয়ে যে একটা অঞ্চলের মধ্যে যে বসতিটা গড়ে ওঠে, সেটাকে বলা হচ্ছে হ্যামলেট বসতি। ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের থার্ড সেমিস্টারের জন্য। এরপরে হচ্ছে যে এই যে গ্রামের জনসংখ্যা বা এই যে গ্রামে যে সমস্ত মানুষেরা রয়েছে, তারা কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছে। তো গ্রামের মধ্যে আমরা 75% কিন্তু মানুষ কিন্তু কৃষিকাজের সঙ্গে যুক্ত। মানে গ্রামের যে সব মানুষই কৃষিকাজের সঙ্গে যুক্ত সেটা কিন্তু নয়, বিভিন্ন সরকারি কর্মক্ষেত্রেও কিন্তু অনেকে যুক্ত থাকেন। তো এই যে গ্রামীণ বসতি মানে গ্রামে বাস করা মানেই সেখানে 75% মানুষ সেখানে কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকবে, তাই তো। এই যে গ্রামের জনসংখ্যা, আমরা যদি বলি যে গ্রাম, তো গ্রাম কেন বলবো, কারণ সেখানে জনসংখ্যা কত হতে হবে, 5000 হতে হবে, তাহলে সেটাকে আমরা গ্রাম বলে চিহ্নিত করতে পারবো। তাহলে যদি বলা হয় যে গ্রামের জনসংখ্যা কত, সেটা হচ্ছে 5000। তাহলে গ্রামের জনসংখ্যা কত, 5000। এবং এই যে গ্রামীণ যে বসতিগুলো গড়ে উঠছে বা হ্যামলেট বসতিটা যে গড়ে উঠছে, এই হ্যামলেট বসতিতে যদি মানুষের পেশা আমি ধরি, সেই বিভিন্ন পেশায় ধরো কৃষিকাজ, এছাড়া অন্যান্য পেশার কৃষিকাজ বা অন্যান্য পেশা, এই কৃষিকাজ বা অন্যান্য পেশার সাথে যুক্ত 75% মানুষ। তাহলে যদি বলা হয় যে গ্রামের কৃষিকাজ থেকে শুরু করে অন্যান্য কাজের সঙ্গে যুক্ত শতকরা মাত্রা কত, সেটা হচ্ছে 75% মানুষ কৃষিকাজ বা অন্যান্য কোনো কাজের সঙ্গে কিন্তু যুক্ত থাকতে হবে। এবং গ্রাম মানে হচ্ছে সেখানে 5000 জন মানুষ কিন্তু থাকতেই হবে, ঠিক আছে। তাহলে গ্রামের জনসংখ্যা কত হতে হবে, 5000।
এটুকু ক্লিয়ার? ঠিক আছে, এটুকু ক্লিয়ার কিনা অবশ্যই কমেন্টে লেখো, তাড়াতাড়ি এখনই কমেন্টে লেখো যে দিদি বুঝতে পারছি, এবং প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার সঠিকভাবে তোমরা বুঝতে পারছো কিনা লেখাগুলো প্রত্যেকটা কমেন্টে জানাবে। যে কোনো বিষয় না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তো আছি, আমি রিপ্লাই করে দেবো তোমাদের। ঠিক আছে, আমাদের প্রশ্ন আসতে পারে, দেখো এই যে গ্রামগুলো গড়ে উঠলো, আমাদের ধরো প্রত্যেকটা গ্রাম আমরা যদি দেখি ভারতবর্ষ বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রত্যেকটা গ্রামকে যদি আমরা দেখি, সেই গ্রাম কীরকম হয়? প্রচুর বড় আকারের হয় কি না? সেটা ক্ষুদ্র থেকে মাঝারি আকারের হয়। বিশাল বড় একটা গ্রাম কোনোদিনও গড়ে ওঠে না, সেটা ক্ষুদ্র থেকে মাঝারি মাঝারি টাইপের হতে পারে। ঠিক আছে, ক্ষুদ্র এবং মাঝারি। তাহলে অধিকাংশ মানে পশ্চিমবঙ্গের অধিকাংশ বা ভারতের অধিকাংশ গ্রামীণ এলাকা কি থাকে? ক্ষুদ্র থেকে মাঝারি রকমের হতে পারে, মানে গ্রামীণ এলাকা এলাকা ঠিক আছে, গ্রামীণ এলাকা। তো বুঝতেই পারে যে ভারতের যে গ্রামের আকার, ঠিক আছে, বা গ্রামাঞ্চলের আকার কীরকম, সেটা হচ্ছে ধরতে পারি বড় থেকে বড় অথবা ছোট থেকে মাঝারি। ঠিক আছে, এটা হচ্ছে কি গ্রামীণ এলাকা হচ্ছে ক্ষুদ্র থেকে মাঝারি, মানে বেশিটা বড়ও না বেশি একটা ছোটও না, তো ক্ষুদ্র থেকে মাঝারি হচ্ছে গ্রামীণ এলাকা, ক্ষুদ্র থেকে মাঝারি। তো ভারতের অধিকাংশ গ্রামীণ এলাকার আকার কত? সেটা হচ্ছে ক্ষুদ্র থেকে মাঝারি আকারের। খুব কম গ্রামই আছে যেটা বিশাল বড় একটা গ্রাম, ঠিক আছে, অনেক অঞ্চল জুড়ে একটা গ্রাম গড়ে উঠেছে, সেটা কিন্তু খুব কম আছে। এবং বেশিরভাগ গ্রামীণ এলাকায় দেখা যায় ক্ষুদ্র থেকে মানে ছোট্ট থেকে মাঝারি টাইপের গ্রামই বেশিরভাগটা দেখা যায়। এবার কথা হচ্ছে যে আমরা দেখলাম যে হ্যামলেট এক প্রকার বসতি। এবার আমরা দেখলাম যে হ্যামলেট মানে কি? বসতি। এবার গণ্ড উপজাতি কি? গণ্ড উপজাতি, এই যে গণ্ড যে উপজাতির যে মানুষেরা রয়েছে তারা যে অঞ্চলে বসবাস করছে, ঠিক আছে, এই যে গণ্ড উপজাতির মানুষেরা মানে কোথায়? এই জায়গাটার নাম কি? হ্যামলেট। এটাও অনেকগুলো গ্রাম নিয়ে এটাও অস্পৃশ্য, তাই তো? তো এরাও যখন কি করছে, কোনো একটা অঞ্চলে বা হ্যামলেটে যখন বসবাস করছে, এই যে হ্যামলেট কোনো একটা জায়গায়, ধরো কোনো একটা গ্রামে, এখানে ধরো গণ্ড উপজাতিরা বসবাস করছে, তো সেটা কি নামে পরিচিত? সেটা হচ্ছে ধানাস নামে পরিচিত। কি? ধানাস। তো গণ্ড উপজাতির যে হ্যামলেট সেটা কি নামে পরিচিত? সেটা হচ্ছে ধানাস নামে পরিচিত। তাহলে গণ্ড উপজাতি যে রয়েছে সেই গণ্ড উপজাতিদের হ্যামলেট মানে তারা যেখানে বসবাস করছে সেটা কি নামে পরিচিত? ধানাস নামে পরিচিত। এটা ক্লিয়ার কিনা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে জনবসতি কয় প্রকার? দুই প্রকার, একটা স্থায়ী বসতি আর একটা অস্থায়ী বসতি। এই স্থায়ী বসতিকে কি বলে? অস্থায়ী বসতিকে বলে। এবার গ্রামীণ এলাকা বেশিরভাগটা কিরকম দেখতে হয়? ক্ষুদ্র থেকে মাঝারি আকৃতি, তাই তো? এবার অনেকগুলো দেখা যাচ্ছে অনেকগুলো গ্রাম নিয়ে অস্পৃশ্য নিয়ে, ঠিক আছে, বা ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাম নিয়ে একটা বসতি গড়ে উঠছে, তো সেটাকে কি বলা হচ্ছে? সেটাকে হ্যামলেট বসতি বসা হচ্ছে। এবার গ্রামীণ এলাকার জনসংখ্যা কতগুলো বা তারা যে মানুষেরা যে পেশার সাথে যুক্ত থাকবে সেটা কত পার্সেন্টেজ, ঠিক আছে, শতকরা কত। এছাড়া হ্যামলেট বসতিতে যদি হ্যামলেট কোনো একটা অঞ্চলে যদি গণ্ড উপজাতি বাস করে সেটাকে কি বলে? ধানাস বলে। এটুকু ক্লিয়ার? ঠিক আছে। প্রশাসনিক একক সেটা সেন্সাস অথবা মৌজা, মানে প্রশাসনিক একক সে বিভিন্নভাবে যদি আমরা গ্রামকে বা শহরকে দেখতে যাই তাহলে সেটার মূল যে প্রশাসনিক একক মানে যেটাকে পরিমাপ করতে হবে, যেটার দ্বারা বোঝা যাবে, সেটা হচ্ছে মৌজা। ঠিক আছে, মৌজা। ঠিক আছে, আমরা জানি যে মৌজা মানচিত্র রয়েছে, তো মৌজা। ঠিক আছে, এই যে মৌজা, মৌজা, মৌজা। সর্বনিম্ন স্তরে ক্ষুদ্রতম প্রশাসনিক গ্রামীণ বসতি। আচ্ছা, ভারতের সর্বনিম্ন প্রশাসনিক একক। আচ্ছা, এবার তোমাকে যদি জিজ্ঞাসা করে যে ভারতের সর্বনিম্ন প্রশাসনিক একক কি, মানে সব থেকে শহরের থেকেও গ্রামের থেকেও সব থেকে ছোট, সেটা হচ্ছে মৌজা। প্রশাসনিক একক, ঠিক আছে, এটা মৌজা। তাহলে ভারতের সব থেকে বা সর্বনিম্ন প্রশাসনিক একক কি? সেটা হচ্ছে মৌজা। এই কোশ্চেনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা অ্যান্সারটা তোমরা লিখে নেবে। এবার আমরা আরেকটা নতুন একটা জিনিসে যাব যে আমাদের যে বসতিগুলো গড়ে উঠছে, মানে এভাবে আমরা বসবাস করছি একটা গ্রাম বিক্ষিপ্তভাবে। দেখো, প্রত্যেকটা গ্রাম কিন্তু একই স্টাইলের নয়, কোনোটা ধরো বিক্ষিপ্তভাবে কোথাও দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে বাড়ি রয়েছে, আবার কোথাও দেখছে খুব খিচখিচ করে অনেক বাড়ি একসাথে আছে, আবার দেখা যাচ্ছে যে কোনোটা বাড়ি হচ্ছে কোনো একটা
পুকুরকে কেন্দ্র করে চারিদিকে গোল করে আছে, আবার কোনো বাড়ি দেখা যাচ্ছে যে রাস্তার চারপাশে বাড়ি আছে, তাই তো? তো প্রত্যেকটা বাড়ি কি আলাদা আলাদা ধরনের, কোথাও কোথাও দেখা যাচ্ছে যে রেল লাইনের দুপাশে বাড়ি রয়েছে, কোথাও দেখা যাচ্ছে রাস্তার দুপাশে বাড়ি রয়েছে, কোথাও দেখা যাচ্ছে গ্রামের দিকে মাঝখানে একটা পুকুরকে কেন্দ্র করে অনেক বাড়ি রয়েছে। তো বিভিন্ন ধরনের এইভাবে বসতি গড়ে উঠছে, যেখানে যেরকম জায়গা সেখানে সেরকম একটা বসতি গড়ে উঠছে। এবং এই যে বসতির যে ধরন, এখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় কোশ্চেন কমন আসতে চলেছে, ঠিক আছে? তো প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাদেরকে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করাবো, তো অবশ্যই ভিডিওটা কি করবে, কন্টিনিউ করবে, এটাই আমার ফার্স্ট রিকোয়েস্ট তোমাদের কাছে। এখন আগেই লিখলে যে ভারতের সব থেকে বা সর্বনিম্ন প্রশাসনিক একক কি, সেটা হচ্ছে মৌজা। এবার এই যে মৌজা ম্যাপটা রয়েছে, সেটা যদি আমরা গ্রামের ক্ষেত্রে দেখি, তাহলে গ্রামের যে মৌজা ম্যাপকে বলা হচ্ছে ক্যাডাস্ট্রাল ম্যাপ। দেখতে পাচ্ছ কোশ্চেনটা, অবশ্যই লিখে রাখবে। তাহলে ভারতের যে মৌজা ম্যাপকে কি বলা হচ্ছে, সেটা হচ্ছে ক্যাডাস্ট্রাল ম্যাপ। মানে ভারতের যে গ্রামীণ বসতির, মানে কোনো একটা গ্রামের যদি ছবি আমরা মৌজা ম্যাপে আঁকি, তাহলে সেই ম্যাপটাকে কি বলা হচ্ছে, ক্যাডাস্ট্রাল ম্যাপ। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমরা পড়বো পুরা খাওয়াবে।
এটা ধরো এখানে ধরো জল, এখানে ধরো জল, এটা ধরো নদী, ঠিক আছে, এটা হচ্ছে নদী, এটা হচ্ছে রাস্তাঘাট, রাস্তাঘাট, এটা রাস্তা, রাস্তাঘাট, এটা ধরো রাস্তাঘাট, বিক্ষিপ্ত বসতি, এটাকে বলা হচ্ছে বিক্ষিপ্ত বসতি। বলা হচ্ছে রৈখিক বসতি, রৈখিক বসতি, রৈখিক বসতি। দেখো ক্লিয়ার করে বোঝো, তাহলে নদী, সড়ক পথ বা রাস্তা পথ এবং রেলপথের পাশে, ঠিক আছে, দুপাশে যে বসতি গড়ে ওঠে তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে রৈখিক বসতি। তাহলে প্রশ্ন আসতেই পারে যে রাস্তার পাশে গড়ে ওঠা বসতি কি নামে পরিচিত? সেটা হচ্ছে রৈখিক বসতি। অথবা আসতে পারে নদীর চারপাশে গড়ে ওঠা বা দুপাশে গড়ে ওঠা বসতি কি নামে পরিচিত? রৈখিক বসতি। অথবা রেল লাইনের দুপাশে গড়ে ওঠা বসতি কি নামে পরিচিত? রৈখিক বসতি। মানে তিনটা ধাপ কিন্তু একই। যদি জল হয়, যদি সড়ক পথ বা রাস্তা হয়, অথবা যদি রেল লাইন হয়, তিনটার মানেই হচ্ছে সেটা কীরকম বসতি? সড়ক বসতি, সড়ক পথ, রৈখিক বসতি, ঠিক আছে, এটা হচ্ছে রৈখিক বসতি। 3 নাম্বার যদি আমরা দেখি যে বিক্ষিপ্তভাবে, দেখো এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি, তো বাড়িগুলো কি অনেকটা দূরে দূরে জায়গায় অবস্থিত, তাই তো? তো বিক্ষিপ্তভাবে যে বসতিটা গড়ে ওঠে সেটাকে বলা হচ্ছে বিক্ষিপ্ত বসতি। মানে কোনো একটা নির্দিষ্ট জায়গায় নয়, যে গোষ্ঠীবদ্ধের যে বাড়িগুলো খুব কাছাকাছি রয়েছে সেরকম বিক্ষিপ্ত বসতিতে হয় না। বিক্ষিপ্ত বসতি যদি এখানে একটা বাড়ি থাকে তাহলে এত দূরে একটা বাড়ি থাকবে, এটা হচ্ছে বিক্ষিপ্ত বসতি। তাহলে বিক্ষিপ্তভাবে যে বসতি গড়ে উঠলে তাকে কি বলা হয়? বিক্ষিপ্ত বসতি। আবার শুষ্ক বিন্দু বসতি, এবার বিক্ষিপ্ত বসতির যে বন জঙ্গল রয়েছে সেখানে অনেক গাছপালা রয়েছে, তো গাছপালার ভেতর অনেক একটা জঙ্গলের মাঝখানে যদি কোনো একটা গ্রাম গড়ে ওঠে, ধরো একটা চারপাশে জঙ্গল রয়েছে, মাঝখানে একটা সুন্দর করে একটা গ্রাম গড়ে উঠলো, সেটাকে বলা হচ্ছে সবুজ গ্রাম, সেটাকে বলা হচ্ছে সবুজ গ্রাম, সবুজ গ্রাম। এবার হচ্ছে যে জলবিন্দু বসতি আর রয়েছে শুষ্ক বিন্দু বসতি। এই জিনিসটা কি? শুষ্ক বিন্দু বসতি হচ্ছে যখন কোনো একটা নদী থাকে, অথবা কোনো ধরি, সাপোজ নদীই ধরি, যে নদীর জল থেকে বা নদীর যে জল প্রবাহের দিক থেকে বা বন্যা থেকে বাঁচার জন্য মানুষ কি করে না, নদীর উচ্চভূমিকে কেন্দ্র করে তারা বসতি গড়ে ওঠে। দেখো কোথাও বাঁধ আছে বা কোথাও নদী আছে, সেখানে কি বসতি গড়ে উঠবে? কখনোই নয়। তো সেখানে কি করবে? যেখানে উচ্চভূমি রয়েছে, যেখানে একটা উঁচু জায়গা রয়েছে, সেখানেই মানুষ বাড়িঘর করবে। তো যখন উচ্চভূমিকে কেন্দ্র করে, এটা একটা কি উঁচু জায়গা, তো উচ্চভূমি মানে উচ্চভূমি বা উঁচুভূমি, তো যখন উচ্চভূমিকে কেন্দ্র করে যে বসতিটা গড়ে ওঠে সেটাকে বলা হচ্ছে শুষ্ক বিন্দু বসতি। মানে সে শুষ্ক চাইছে, সে জল টল চাইছে না, সে শুষ্কভাবে থাকতে চাইছে। তো কি উচ্চভূমিকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে সেটাকে বলা হচ্ছে শুষ্ক বিন্দু বসতি। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোনো একটা নলকূপ বা কূপকে কেন্দ্র করে দেখা যাচ্ছে, যে কোনো একটা কূপকে কেন্দ্র করে, নলকূপকে কেন্দ্র করে, অথবা কি কোনো একটা পুষ্করিণীকে কেন্দ্র করে কোথাও জল রয়েছে, এরকম একটা পুষ্করিণীকে বা নদী বা কোনো একটা জলাশয়, হ্রদ হতে পারে, এছাড়া হতে পারে নলকূপ হতে পারে, তো সেটাকে কেন্দ্র করে যখন অনেকগুলো বাড়ি চারপাশে তৈরি হয় সেটাকে বলা হচ্ছে কি জলবিন্দু বসতি বা আর্দ্রবিন্দু বসতি। মানে কোনো একটা জলের বিন্দুকে
বিন্দুর চারদিকে অনেকগুলো বাড়িঘর যখন তৈরি হবে সেটাকে বলা হচ্ছে জলবিন্দু বসতি বা আর্দ্র বিন্দু বসতি। ঠিক আছে, এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যে পুষ্করিণীকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে সেই বসতিকে কি বলা হয়, সেটা হচ্ছে আর্দ্র বিন্দু বসতি অথবা আসতে পারে জলবিন্দু বসতি। এই যে টপিকগুলো আমি প্রত্যেকটা বললাম, এই টপিকগুলো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিস সেইভাবে ছবির আকারে তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস মনে রাখবে, কারণ এখান থেকেই যে কোনো একটা তোমাদের প্রশ্ন কিন্তু তোমরা কমন পেতে চলেছ। এরপরে আমরা গ্রামীণ বসতির আরও কিছু ধরন রয়েছে, যেই ধরনগুলো থেকে তোমাদের মেনলি ডান দিক বাঁ দিক এইভাবে আসতে পারে প্রশ্নগুলো, সেগুলো খুব সংক্ষেপে আমি বলে দেবো এবার তোমাদের। এবার আমরা খুব ক্লিয়ার করে জানবো যে এই যে গ্রামীণ বসতির ধরনটা আমরা দেখলাম, কি কি ধরনের বসতি গড়ে উঠতে পারে। এবার আমরা দেখব নকশা, কিরকম কিরকম বসতি গড়ে উঠতে পারে। একটা হচ্ছে আয়তাকার বসতি, যদি কোনো অনেক দেখা যায় যে এরকম রাস্তা গেছে, কিন্তু এই রাস্তার চারপাশে দেখো সমকোণে মানে 90 ডিগ্রি কোণ করে রাস্তা গেছে, এই পাশে একটা রাস্তা এই পাশে একটা রাস্তা, এবং চারপাশে এখানে এখানে বাড়িগুলো কি গড়ে উঠেছে, এইভাবে বাড়িগুলো চারপাশে গড়ে উঠেছে মানে এল আকৃতির। তো এটাকে বলা হচ্ছে আয়তাকার বসতি, আয়তাকার বসতি বসতি। তো 90 ডিগ্রি কোণ করে বা সমতলে বা সমান্তরালে মিলিত হলে কোনো রাস্তা মিলিত হলে যে বসতি গড়ে ওঠে তাকে কি বলে, তাকে বলা হচ্ছে আয়তাকার বসতি। এবার পরেরটা হচ্ছে যখন কোনো নদী বাঁকের মধ্যে, এটা হচ্ছে নদী, এই নদী বাঁকের মধ্যে দেখা যাচ্ছে এই যে নদীর বাঁকটা রয়েছে, অথবা এটাকে বলি নদী বাঁক, ঠিক আছে, নদী বাঁক অথবা ফেরি ঘাট, যদি ধরি কোনো একটা ঘাট হতে পারে যেমন ফেরি ঘাট, নদী বাঁক। তো এগুলোতে যে বসতিগুলো গড়ে ওঠে, এখানে অনেক বাড়ি গড়ে উঠেছে, তাহলে সেটাকে দেখতে অনেকটা পাখার মতো হবে, তাই তো। তো এই যে পাখা আকৃতির বসতি, সেটাকে কি বলা হচ্ছে, পাখা আকৃতির বসতি। তাহলে কোনো নদীর বাঁক বরাবর বা কোনো ফেরি ঘাট বরাবর যে বসতিটা গড়ে ওঠে সেটাকে বলা হচ্ছে বা সেটাকে বলা হচ্ছে পাখা আকৃতির বসতি। এটা দেখো পাখা আকৃতির বসতি, পাখা আকৃতি, দেখো পাখার মতো আকৃতি করে এই বসতিটা গড়ে উঠেছে। ঠিক আছে, এই দুটো ক্লিয়ার। এই দুটো থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে কিন্তু কোশ্চেন সলভ করাবো এখনই। এবার আমরা দেখলাম যে আয়তাকার বসতি। আবার দেখতে পারি যে সমতলে বা সমান্তরালে যখন কোনো রাস্তা মিলিত হলে যে বসতি গড়ে ওঠে, শুধুমাত্র যে আয়তাকার হবে সেটা নয়, সেটা এল আকৃতি, দেখো এল আকৃতির বসতি হতে পারে, অথবা টি আকৃতি, উল্টে যদি দিই তাহলে এটা যদি উপরে চলে যায় তাহলে এরকম একটা হবে, তো টি আকৃতির বসতি হতে পারে। ঠিক আছে, তো সমকোণে বা সমান্তরালে মিলিত হলে যে বসতি গড়ে ওঠে সেটা হচ্ছে এল আকৃতিও হতে পারে বা টি আকৃতি, যেটা অপশনে থাকবে সেটাই তোমরা কিন্তু কারেক্ট অ্যান্সার করবে। এরপরে হচ্ছে যে নক্ষত্রাকার বসতি, দেখো অনেকগুলো রাস্তা যখন কোনো স্থানে একটা নির্দিষ্ট স্থানে কি হচ্ছে, মিলিত হচ্ছে, এই মিলিত স্থানে চারপাশে কি করছে, প্রত্যেকটা রাস্তার চারপাশে করে গোলাকার ভাবে একটা বসতি গড়ে উঠছে, মানে নক্ষত্রের মতো তারার মতো একটা বসতি গড়ে উঠছে, সেটাকে বলা হচ্ছে নক্ষত্রাকার তো দেখো চারপাশে যখন কোনো রাস্তা একই স্থানে একটা নির্দিষ্ট স্থানে মিলিত হচ্ছে তখন চারপাশে অনেকগুলো বসতি গড়ে উঠছে, সেটাকে বলা হচ্ছে নক্ষত্রাকৃতি বসতি। এটা হচ্ছে নক্ষত্রাকৃতি বসতি, মানে নক্ষত্রের মতো যে বসতি গড়ে উঠছে সেটাকে বলা হচ্ছে নক্ষত্রাকৃতির বসতি। এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে নক্ষত্রাকার বসতি। আমরা জানলাম যে পাখা আকৃতির বসতি কি, আয়তাকার বসতি। এবার নক্ষত্রাকার বসতি। এবার আমরা জানবো বিভিন্ন পথের সুযোগ সুবিধা বা কৃষিকাজের সুযোগ সুবিধার জন্য মানুষ যেখানে সেখানে বাড়ি করে বসে আছে, এখানে বাড়ি করছে এখানে বাড়ি করছে, তো নির্দিষ্ট স্থানে এখানে রাস্তা রয়েছে, এখানে কৃষিকাজের সুবিধা রয়েছে, তো এইভাবে যে একটা বসতি গড়ে উঠছে সেটাকে বলা হচ্ছে বৃক্ষাকৃতির বসতি। বৃক্ষাকৃতির মানে গাছের শাখা প্রশাখার মতো একটা বসতি যেখানে সেখানে গড়ে উঠছে, সেটাকে বলা হচ্ছে বৃক্ষাকৃতির বসতি। ওকে, আচ্ছা, তারপরে দুটি রাস্তা, এটা হচ্ছে আফ্রিকার জুলু উপত্যকা, দেখতে পারেন ক্র্যাল বলে, আচ্ছা পুষ্করিণী, এটা হচ্ছে নিহারিকা বসতি। এবার যখন কুণ্ডলীর মতো কোনো একটা কুণ্ডলীর মতো যখন একটা বসতি গড়ে ওঠে সেটাকে বলা হচ্ছে নিহারিকা বসতি। নিহারিকা বসতি।
তো যখন এরকম কুণ্ডলিকারে কোনো একটা বসতি এখানে এখানে প্রত্যেকটা স্থানে আকারে একটা বসতি গড়ে উঠছে, সেটাকে বলা হচ্ছে নীহারিকা বসতি। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। শেষে গিয়ে বললাম আমি কোশ্চেন সলভ করতে দেবো। আমি যে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করেছি, এখন কনসেপ্ট ক্লিয়ার করা শেষ, এখন তোমাদের পালা। আমি যে স্ক্রিনে তোমরা কোশ্চেনগুলো দেখতে পাবে সেই প্রত্যেকটা টপিকের অ্যান্সার, প্রত্যেকটা অ্যান্সার কিন্তু টেস্ট পেপারে রয়েছে এবং তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কাজে প্রত্যেকটা অ্যান্সার সঠিকভাবে আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, আজকের মতো এটুকুই। ধন্যবাদ সবাইকে, এবং পরে যে পার্ট 2 নিয়ে শীঘ্রই আসবো, তার আগে একটা সুন্দর করে কমেন্ট করে জানাবে।